সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হরিধন চক্রবর্তী, প্রভাষক রসায়ন। তোমাদের আজকে জৈব রসায়ন, আপনার রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন, এটা দ্বিতীয় অধ্যায়। এই জৈব রসায়ন শুরু করছি তোমাদের আজকে। তো তার পূর্বের পাঠদানের কিছু বিষয় একটু আলোচনা করি, তারপর আমি মূল পাঠে যাব। পূর্বে তোমাদের আমি বলে রাখি, চতুর্থ অধ্যায়ের ইলেকট্রোকেমিস্ট্রি ছিল। আমি তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে বেশ কিছু ক্লাস করিয়েছি এবং অনেকগুলো সৃজনশীল প্রশ্ন দিয়েছি। তোমরা যে কাজটি করবে, বিশেষ করে আসলে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটি খুব টেকনিক্যাল একটা চ্যাপ্টার। এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, হাতে গোনা 2-4টি সংখ্যা ছাড়া। তো তোমরা যে কাজটি করবে, আমি অন্তত পক্ষে যে স্লাইডের মাধ্যমে যে এটা দিয়েছি, স্লাইডই দিয়েছি মূলত, তোমরা স্লাইডগুলো সংরক্ষণ করবে এবং সেই হিসেবে একটা নোট খাতায় তৈরি করে নেবে। মানে একসাথে একটার পর একটা নোট খাতায় মোট পাঠদানগুলো আরো একটু তৈরি করে নিলে তোমাদের জন্য ভালো হয়। তো আমরা যদি মনে করো স্বাভাবিক পরিস্থিতি হয়তো যদি বিরাজ করে, যখনই করুক না কেন, তখন আসলে তোমাদেরকে আমি ইলেকট্রোকেমিস্ট্রির আরো কিছু জিনিস আছে, পরবর্তীতে আরো কিছু বিষয় রয়েছে। বিশেষ করে তোমার হাইড্রোজেন সেল, হাইড্রোজেন ফুয়েল, মানে ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেলে বলে হাইড্রোজেন ফুয়েল সেল একটা হচ্ছে। তারপর হচ্ছে তোমার লিথিয়াম সেল, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি দুইটা। আরেকটা জিনিস আছে তোমার, সেটা হচ্ছে ল্যাড অ্যাসিড ব্যাটারি, মানে রিচার্জেবল ব্যাটারি। এই তিনটা জিনিস। তারপর যদি সুযোগ হয়, আর আমরা যে ড্রাই সেল পড়ি, ড্রাই সেলের প্রস্তুতি নিয়ে একটু পড়াবো। ওখানে ধরো 2-3টা ক্লাস হয়ে যাবে। তো তোমাদের তখন এটা একটু দেখিয়ে দেবো। তো আমি চিন্তা করলাম যে যদি আমরা এই মাসে যে সময়টুকু আছে, এইটুকুর মধ্যে আমি প্রায় প্রতিদিন একটা করে ক্লাস দেবো, দেখবা। তো তোমরা জৈব রসায়নের আমি যা পড়াচ্ছি এটা আমার সাথে সিরিয়াল করে পড়বা, তাহলে জৈব রসায়ন তোমাদের কাছে কখনোই কঠিন লাগবে না। তো জৈব রসায়ন মনে রাখবে, আমি বলে দিচ্ছি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জৈব রাসায়নিক বিক্রিয়া আসবে এবং এখানে তোমার অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া পূর্বেই জৈব রসায়নটাই রসায়ন দ্বিতীয় পত্রের মূল পড়া ছিল। এখন এটা একটা অধ্যায় এনে দিয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যেখানে এটা একটা বিশাল অধ্যায়। এই অধ্যায়টা শেষ করা আসলে কঠিন হবে, তারপর আমরা চেষ্টা করে যাব। তো এখন আমরা পর্যায়ক্রমে জিনিসগুলো একটু পড়ি। প্রথম দেখো, জৈব রসায়ন, এটা দ্বিতীয় অধ্যায়টাই মূলত জৈব রসায়ন। আজকের পাঠ শিরোনাম হবে, দেখো এখানে বলি, এটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ। এটাকে ভাইটাল ফোর্স থিওরি বলা হয়, এই আরেকটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে জৈব রসায়নের সূচনা। অর্থাৎ একসাথে প্রাণশক্তি মতবাদ ছাড়া আসলে জৈব রসায়ন আসে না। সেদিন আমি প্রথমেই প্রাণশক্তি মতবাদ এই জিনিসটার মধ্যেই এটা পড়িয়ে তারপর জৈব রসায়নের সূচনা করব। এই পাঠ শেষে তোমরা ইউরিয়া কিভাবে প্রস্তুত করে জানতে পারবে। তারপর জানবে জৈব যৌগের প্রাচুর্যের কারণ, কেন জৈব যৌগের সংখ্যা এত অধিক। তারপর জানবে জৈব অজৈব যৌগের কতগুলো গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। তারপর করবো আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পাঠদান করব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু লক্ষ্য রাখবে যে এখানে আমরা যাই করাই, এইখানে দেখবা যে এখানে এখন আর কোনো গাণিতিক প্রবলেম পাবে না। এখানে কোনো মানে ম্যাথমেটিক্যাল কোনো কিছু থাকবে না। এগুলো সবগুলো হচ্ছে রিয়াকশন বেসিস পড়ালেখা। তো তোমাদের রিয়াকশন জানতে হলে প্রাথমিক বিষয়গুলোর প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। এগুলো সহজ জিনিস। তো প্রথম দিক থেকে জৈব রসায়ন পাঠদান করবে, তোমরা পাঠটা ভালো করে গ্রহণ করবে, আমি এটাই আশা করছি। তো তোমাদের শুরু করলাম প্রথম দেখো জৈব রসায়ন কি। তোমাদের একটু বলে রাখি, আমি এই বিষয়গুলো কিছু প্রাথমিক জিনিস এসএসসি লেভেলে কিছু পড়েছো তোমাদের, তারপরে বলি। যেমন জৈব রসায়ন আমাদের এর মধ্যে ছিল প্রাণশক্তি মতবাদ। মূলত প্রাণশক্তি মতবাদের পূর্বে আমরা একটু জৈব রসায়নটিকে একটু জেনে রাখি।
তারপর প্রাণশক্তি মতবাদ পড়বো। দেখো জৈব রসায়ন হচ্ছে রসায়নের যে শাখায়, দেখো হাইড্রোকার্বন, আমরা হাইড্রোকার্বনকে আগেই জানি, কার্বন ও হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। দেখো রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহের, দেখো বিভিন্ন জাতক সমূহের এখানে কয়টা পয়েন্ট আছে দেখো। উৎস মানে কোত্থেকে পাওয়া যায়, গঠন, প্রস্তুত পদ্ধতি, ভৌত রাসায়নিক ধর্ম এবং তাদের ব্যবহার। জৈব রসায়নে মনে রাখবো আমরা যে যৌগগুলো পড়বো এগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা যাক, তাহলে এই যে রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহের উৎস, গঠন, প্রস্তুত পদ্ধতি, ভৌত রাসায়নিক ধর্ম এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। তাহলে আমরা জৈব রসায়নের সংজ্ঞা এভাবে করবো, যদি হাইড্রোকার্বন কাকে বলে আসে, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। এবার শোনো প্রাণশক্তি মতবাদ, এই মতবাদটিও তোমরা সিলেবেলে পড়েছো, তবুও এখানে এটা জৈব রসায়নের খুবই বেসিক জিনিস, এটা না পড়ে জৈব রসায়ন পড়াটা উচিত না। তো আমরা জৈব রসায়নের শুরুতেই এটা একটু শুরু করলাম। প্রথম দেখো 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস, ওনাদের নাম জানা উচিত একটু, বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগ সমূহ উদ্ভিদ ও প্রাণী দেহে এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। এই যে দেখো রসায়নে আসলে, রসায়ন বিজ্ঞানের রহস্যময় কথাটি, মানে রহস্যময় কথাটি থাকা উচিত না। বিজ্ঞান হলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত বিষয়। তো সেই জন্য বিজ্ঞানী উলার চেষ্টা করলেন যে তোমার এখানে যে জৈব যৌগ যে উদ্ভিদ এবং প্রাণীর দেহাভ্যন্তরে সৃষ্টি হয়, কথাটি ঠিক কিনা এটা প্রমাণ করার জন্য উনি আসলে এখানে যে কথাটি আসছে সেটা বলাটা ঠিক না, এটা আসলে আকস্মিকভাবে জৈব যৌগ প্রস্তুত হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আসলে বিজ্ঞানের মানুষজন মানে গ্রহণ করাটা তৎকালীন সময়ে আসলে গ্রহণ করেছিলেন, উপায় ছিল না, কিন্তু এই রহস্যময় কথাটা বিজ্ঞানের মানুষ যারা তারা গ্রহণ করতে পারা, মানে গ্রহণ করতে পারেন না। কিন্তু তারপরেও 1815 খ্রিস্টাব্দ, চিন্তা করলে এটা বহু পুরাতন বিষয়। তখন বিজ্ঞানের তেমন জয় জয়কার সৃষ্টি হয়নি, বা বিজ্ঞান বিষয়ক মানে তথ্য উপাত্তের অনেক ঘাটতি ছিল, যার কারণে তৎকালীন সময়ের বিজ্ঞানীরা বা যারা মানে বিজ্ঞান সম্বন্ধে ইয়ে করেছে, মানে আলোকপাত করেছেন, তারা অত গভীরে পৌঁছতে পারেননি, পর্যায়ক্রমে আসছে। এবার দেখো কিন্তু 1828 সালে দেখো 15 এখানে 28 মানে প্রায় 13 বছর পরে 1828 খ্রিস্টাব্দে তোমার এই যে ফ্রেডারিক উলার একজন বিজ্ঞানী পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটি যৌগ একটু খেয়াল করো, অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানেট দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণকে উত্তাপে বাষ্পায়িত করে, দেখো উত্তাপে বাষ্পায়িত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে, অর্থাৎ উনি চেয়েছিলেন মানে যে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হলো এটা তো দ্রবণ, তো দ্রবণকে পানি উড়িয়ে দিয়ে বাষ্প করে বাষ্পায়িত করে পানিকে উড়িয়ে দিয়ে একটা কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে। তো উনি কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে দেখলো যে ওই অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত হয়ে বরং আকস্মিকভাবে অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত হয়ে এই আকস্মিকভাবে ইউরিয়া পেয়েছেন, মানে ইউরিয়া প্রস্তুত করেছেন বা ইউরিয়া পাওয়া গেল। এটা পরবর্তীতে প্রমাণ করেছেন এটা যে ইউরিয়া, কিন্তু এই ইউরিয়া একটা জৈব যৌগ, এটা উদ্ভিদ এবং প্রাণীর মলমূত্রে পাওয়া যায়, বিজ্ঞানীদের প্রাণীর মলমূত্রে বিশেষ করে পাওয়া যায়। তো পরবর্তীতে এই জৈব যৌগ যখন এই ইউরিয়া যখন পরীক্ষাগারে মানে প্রস্তুত হলো, তখন বিজ্ঞানীদের মধ্যে একটা মানে একটা ইয়ে পড়ে গেল, মানে সরগোল পড়ে গেল পুরো বিশ্বের বিজ্ঞানীরা। তখন এখানে একটা সম্পর্কের কথা বলি, বিজ্ঞানী বার্জেলিয়াস ছিলেন এই যে ফ্রেডারিক উলারের মানে টিচার, আর ফ্রেডারিক উলার ছিলেন ওনার ছাত্র। তো তার পূর্বে বার্জেলিয়াস বলেছিলেন যে না, মানে জৈব যৌগ সমূহ কোথায় পাওয়া যায়, উদ্ভিদ এবং প্রাণের দেহ অভ্যন্তরে রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে উৎপন্ন হয়, এটা কিন্তু ল্যাবরেটরিতে বা কোনো পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব না। তো তখন ফ্রেডারিক উলার ওনার স্যারকে চিঠি লিখলেন
যে তৎকালীন সময়ে টেলিফোন বা এগুলোর আবিষ্কার খুব একটা ছিল না, উনি চিঠিতে জানালেন যে প্রিয় স্যারকে বললেন যে না, জৈব যৌগ এখন ল্যাবরেটরিতে উপস্থিত করা সম্ভব। এই তখন থেকেই তোমার জৈব রসায়নের মানে জৈব রসায়নের বিস্তৃতি লাভ করলো তখন থেকেই। তখনই তোমার এই জৈব রসায়নের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রেডরিক উলারকে, খেয়াল করবে, ফ্রেডরিক উলারকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। এই কথাটি যেন তোমরা না ভুলেও, এটাই কোনো কোনো সময় যদি আসে ফ্রেডরিক উলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন, এই আবিষ্কারটার জন্য। উনি কি করেছেন, অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড দুইটাই অজৈব যৌগ, ওদের মধ্যে বিক্রিয়ার ফলে কি পেলেও অ্যামোনিয়াম সায়ানাইড পেলো। সে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তাপে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে উনি আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করলেন। তোমাদের আমি বিক্রিয়াটা একটু দেখাই, দেখো দেখো বিক্রিয়াটি, দেখো এখানে প্রথমেই এই যে প্রথম বিক্রিয়াটি দেখো, বিক্রিয়াটিতে কি লেখা আছে দেখো, এই অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো তোমরা পড়তে পারবে আশা করি। অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া হলো কার, লেড সায়ানাইড। এই লেড সায়ানাইডের সংকেতটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখো তোমরা একটু শুদ্ধ করে লিখবা সায়ানেট, সিএনও, এটা যৌগমূলকের যোজনী 1 আর লেডের যোজনী 2, সেজন্য পিবিসিএন সিএনও হোল 2 লেড সায়ানেট। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেটকে উত্তপ্ত করলে এখানে এই যে প্রথমে কি করলো, একসাথে দুইটাই অ্যাকুয়াস পাওয়া, যখন বিক্রিয়া করলে কি পাওয়া গেল, এখানে অ্যামোনিয়াম সায়ানেট। এটা অ্যামোনিয়াম সায়ানেটের নাম, এটা এখানে নিচে লেখা আছে অ্যামোনিয়াম সায়ানেট, সরি অ্যামোনিয়াম সায়ানেট পাওয়া গেল। অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড পাওয়া গেল। অ্যামোনিয়াম সায়ানেট একটা অ্যাকুয়াস পাত্র, লেড সায়ানেট সলিড, পাত্রের নিচে করতে হবে। এই যে অ্যামোনিয়াম সায়ানেট পাওয়া গেল, এখানে একটু গাঠনিক আকারে দেওয়া হলো। দেখো অ্যামোনিয়াম হচ্ছে ধনাত্মক যৌগমূলক, সায়ানেট হলো ঋণাত্মক যৌগমূলক। দেখো এটা আয়নিক যৌগ, এখানে এই অ্যামোনিয়ামের সাথে সায়ানেট মূলক যেভাবে যুক্ত থাকে, এখানে বন্ধনে মানে এখানে এই যে ইলেকট্রন গুলো দেখছো, মূলত এই যে এখানে কার্বনের একজন ইলেকট্রনই এখানে যোগান দিয়েছিল। মূলত এটা সায়ানাইড মূলক ধনাত্মক ঋণাত্মক অংশ, আর অ্যামোনিয়াম অংশটা হচ্ছে ধনাত্মক। এই দুইটা মিলে মূলত অ্যামোনিয়াম সায়ানাইড, এটা একটা আয়নিক যৌগ। এখন এইটি তৈরি হওয়ার পর বিজ্ঞানীগুলো চেয়েছিলেন এটাকে আসলে মানে ইয়ে করে পানি, মানে এখানে যে অ্যাকুয়াস পাত্র আছে এটাকে উত্তপ্ত করে কি করতে, মানে উত্তপ্ত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে। এই কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে কি হলো, দেখো বিজ্ঞানের অনেক আবিষ্কার এরকম অপ্রত্যাশিত ভাবে হয়েছে। যেমন একটি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করতে গিয়ে এটা তোমার ইউরিয়াতে রূপান্তর হলো, ফলে কি হলো, বিক্রিয়াটি পুনর্বিন্যস্ত হলো। পুনর্বিন্যাস বিক্রিয়ার সঙ্গে হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়নের অপসারণ ব্যতীত একটি যৌগ হতে ভিন্ন যৌগে রূপান্তরিত হয়, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। এখানে অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়াতে রূপান্তর হলো। দেখো এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের কোনো পরিবর্তন নেই। অ্যামোনিয়ামে যেমন যতটি কার্বন হাইড্রোজেন রয়েছে, এখানে যেমন ধরো নাইট্রোজেন দুটি, দেখো এই একটি নাইট্রোজেন, এই একটি নাইট্রোজেন, হ্যাঁ এখানেও নাইট্রোজেন দুটি, দেখো এই একটা নাইট্রোজেন, এই একটি নাইট্রোজেন। তারপর দেখো কার্বন একটি, এই যে একটা কার্বন, এখানেও একটা কার্বন, একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন এটা। তারপরে এই নাইট্রোজেনের সাথে দেখো এদিকে দুটি হাইড্রোজেন, প্রত্যেকটা নাইট্রোজেনের সাথে দুটি করে হাইড্রোজেন, দেখো দুটি করে হাইড্রোজেন। এখানেও দেখো খুবই ইন্টারেস্টিং বিষয়, এই যে এই যৌগের মধ্যে অ্যামোনিয়াম সায়ানাইড যৌগের মধ্যেও হাইড্রোজেন চারটা, দেখো চারটা। তাহলে এখানে কোনো পরমাণু বা আয়নের অপসারণ ব্যতীত একটি যৌগ ভিন্ন যৌগে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করার কারণে এটা তোমার কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড না হয়ে গেল ইউরিয়া। তো এটাই বিজ্ঞানের মানে জৈব রসায়নের গোড়াপত্তন। আসলে জৈব রসায়নের সৃষ্টি মূলত জৈব রসায়নের যে একটা ব্রাঞ্চ, সেটি এখান থেকেই তৈরি। তো তোমাদের একটু জেনে রাখা ভালো এই বিষয়গুলো। হয়তো এই 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 বিক্রিয়াটি অতীব গুরুত্বপূর্ণ বলে দিলাম আমি। যে কোনো এগুলা সাধারণ পরীক্ষা, আমাদের পাবলিক পরীক্ষা না আসলেও কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো প্রথমে আমরা দ্বিতীয় এটা পাঠটা ছিল আজকে, এই একটা বিষয় দেখো, এটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য, মানে
বিশ্বের জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? আমাদের এই সাধারণ কথাটা একটু মনে রাখতে হবে। দেখো, বর্তমানে জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষের বেশি, এটা জৈব যৌগের সংখ্যা। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা মাত্র ১ লক্ষ। তাহলে এই জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? তার কতগুলো কারণ আছে। দেখো, প্রথম কারণটা হচ্ছে ক্যাটেনেশন। তোমরা একটু পড়ে নেবে ভালো করে। এই যে আমি যা লিখে দিয়েছি এটাই সুন্দর করে লিখে রাখবে। এখানে সংজ্ঞা দিয়েছি আমি, ক্যাটেনেশনের সংজ্ঞা আছে, আর কেন জৈব যৌগের সংখ্যা বাড়ছে সে কথা দিয়ে বলে দিয়েছি। দেখো, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির, বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল, এটা শিকল হতে পারে বা বলয় হতে পারে, দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে বলা হয় কার্বনের ক্যাটেনেশন। এটি হলো, দেখো একটু করে, এটি হলো সমযোজী বন্ধন দ্বারা অধিক সংখ্যক সপরমাণু যুক্ত হওয়ার কার্বনের বিশেষ ক্ষমতা। কার্বনের আসলে ক্যাটেনেশনটা হচ্ছে কার্বনের বিশেষ ক্ষমতা। ক্যাটেনেশন হলো কার্বনের বিশেষ ক্ষমতা। এখানে দেখো, এই কার্বনের, এবার বলি কার্বনের ক্যাটেনেশনের কারণে, দেখো কার্বনের ক্যাটেনেশন ধর্মের কারণে এই জৈব যৌগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে অধিক সংখ্যক জৈব যৌগের কারণে, মানে ক্যাটেনেশন ধর্ম একটা কারণে। আরেকটা কথা বলে দিই আমি তোমাদের, এখানে লিখে নেই যদিও, এগুলো আমরা পড়বো পর্যায়ক্রমে। যে কার্বনের, দেখো জৈব যৌগের সংখ্যা বাড়ার কারণ, কার্বন একটি পরমাণু যেটা দিয়ে একক বন্ধন বিশিষ্ট যৌগ হয়, দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ হয়, ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ হয়। আবার কার্বন একটা পরমাণু যেটা দিয়ে তোমার বিভিন্ন ধরনের সংকরণ হয়, sp3 সংকরণ হয়, sp2 সংকরণ হয়, sp সংকরণ হয়। এই যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন, এগুলো মূলত সংকরণের মাধ্যমে সৃষ্টি হয়। এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র কার্বনের এই যে বিশেষ ধরনের ক্ষমতার কারণে। তো কার্বনের ক্যাটেনেশনের কারণে জৈব যৌগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়। এরপরে আসি আমরা সমানতা। সমানতার সংজ্ঞা আমরা এসএসসি লেভেলে কিছু পড়েছি। দেখো, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক জৈব যৌগের অস্তিত্বকে সমানতা বলা হয়। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক জৈব যৌগের অস্তিত্বকে বলা হয় সমানতা। এরূপে সমানতা ধর্ম জৈব যৌগের সমানতা ধর্ম জৈব যৌগের সংখ্যা বৃদ্ধিতে কি করে ভূমিকা রাখছে। মানে সমানতার কারণে, এটা সমানতা নিয়ে পরে বিশেষভাবে পড়বো আমরা। দেখবা তোমার একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ, এখান থেকে অসংখ্য যৌগ তৈরি হয়। তো সমানতাও তোমার জৈব যৌগ সৃষ্টিতে ভূমিকা রাখে। ৩ নম্বর হচ্ছে পলিমারকরণ। দেখো, পলিমারকরণের আগে সংজ্ঞাটা আমরা একটু জানি। পলিমারকরণ হচ্ছে যে বিক্রিয়ায় বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু, একটু দেখো, যে বিক্রিয়ায় বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে, দেখো, বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়। যে বিক্রিয়ায় বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়। এরূপে এই যে পলিমারকরণ প্রক্রিয়ার ফলে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানে আমরা পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু অসংখ্য জৈব যৌগ সৃষ্টি করছি দিন দিন, সে কারণে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই 3টা পদ্ধতি পড়বা। আর একটা জিনিস রয়েছে, আমি বলি, ক্যাটেনেশনের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে ফুলারিন। মানে বিখ্যাত স্থপতি এই যে বুকমিনস্টার ফুলার, উনি ফুলারিন আবিষ্কার করেছেন। ফুলারিনের নামে, মানে ফুলারিন হচ্ছে ক্যাটেনেশনের একটি মানে সুন্দর এক্সাম্পল। আমরা ক্যাটেনেশন, এই ফুলারিনটা একটু পড়ে নেব। এরপর দেখো, আমরা পড়বো, দেখো জৈব অজৈব যৌগের পার্থক্য। আমরা জৈব অজৈব যৌগের পার্থক্য এসএসসি লেভেলে পড়েছি হয়তো, বা পড়িবে না পড়ি, একটু দেখো মানে কয়েকটা সামান্য বিষয় আমরা মনে রাখবে। এখানে এখন বর্তমানে পার্থক্য লিখতে বললে একেবারেই যে তোমার ওই যে পার্থক্য কলাম করে লিখতে হবে, এদিকে জৈব যৌগ, এদিকে অজৈব যৌগ লিখে একটা একটা ভাগ করে লিখতে হবে, সে ধরনের বিশেষ করে সৃজনশীল প্রশ্ন ওইটার প্রয়োজন নেই। এখন কি করতে হবে, এই ধরনের পার্থক্য আসতে প্রশ্নটি অনুধাবনে আসতে পারে। আর এই পার্থক্যের প্রধান কাজ হবে, দেখো,
প্রথমে লিখবে সংজ্ঞা, বইতে থাকুক বা না থাকুক, এগুলো লেখার নিয়ম। তাহলে জৈব অজৈব যৌগের পার্থক্যের মধ্যে প্রথমে আসবে সংজ্ঞা দেব। কার্বন ও হাইড্রোজেনের যৌগ সমূহ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন ও এর জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। এই জৈব যৌগ সংজ্ঞা গেল। এরপর দেখো অজৈব যৌগ কাকে বলে। আমরা জানি আসলে এখানে মানে কতগুলো বিধান আছে, বিধি অজৈব যৌগ সৃষ্টির, কতগুলো রাসায়নিক সংযোগ সূত্র, অর্থাৎ রাসায়নিক সংযোগ সূত্র মেনে এই কথাটা তোমরা এখানে লিখতে পারো। এই জায়গার মধ্যে আমি একটু ক্রস করে দিলাম, এই জায়গাটাতে দিতে পারো রাসায়নিক সংযোগের বিধি মেনে যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে অজৈব যৌগ বলা হয়। এটা লিখতে পারো এখানে এই ক্রসের জায়গায়, মানে রাসায়নিক সংযোগের বিধি মেনে যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে অজৈব যৌগ বলা হয়। তারপর দেখো সংযুক্তি। দেখো সংযুক্তিতে জৈব যৌগে কার্বন অবশ্যই থাকে, এই যে কার্বন অবশ্যই থাকে। এই কার্বনের সাথে দেখো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌল বিভিন্ন সংখ্যায় যুক্ত থাকে, মানে এক বা একাধিক সংখ্যায় যুক্ত থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল দিলাম, যেমন এখানে দেখো এটা হচ্ছে মিথানল। মিথানল এটা অ্যানিলিনের একটা সংকেত দিলাম, C6H5NH2, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। এবার দেখো অপরদিকে অজৈব যৌগের সংযুক্তি কি হবে, অপরদিকে যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়। এই অজৈব যৌগ গঠিত হয়। অজৈব যৌগের দুইটা এক্সাম্পল দিলাম আমি, যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি, আরো অনেক এক্সাম্পল পাবো। এরপরে দেখো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। সাধারণত জানি আমরা জৈব যৌগ সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, মানে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। জৈব যৌগ সমূহ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন তুমি সাথে একটা এক্সাম্পল দিলে এটা পূর্ণাঙ্গ, মানে পূর্ণাঙ্গ হবে। তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 350 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়। যেমন এখানে দেখো বেনজিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে মানে জৈব যৌগের। আর অজৈব যৌগ সাধারণত উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। যেমন এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা পূর্ব জৈব যৌগ সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। সাধারণত এদের গলনাঙ্ক হয় 350 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। তো এক্সাম্পল হিসেবে আমরা বেনজিক অ্যাসিডের গলনাঙ্ক 350, মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের আমি বলে দিচ্ছি, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে বেনজিক অ্যাসিডের গলনাঙ্ক কত। এরপরে বলি, এই দেখো সবার শেষে 4 নাম্বারটি একটু বোল্ড করা আছে, দেখো একটু মানে গুরুত্ব দিয়ে লিখেছি আমি। এই জ্বলন বা দহন, মনে রাখবে জৈব যৌগের মধ্যে মূল পার্থক্য, তোমাকে একটা পার্থক্য বলতে বললে এই পার্থক্যটা বলবা। জৈব অজৈব যৌগের পার্থক্য দেখো, জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না। এই যেমন এখানে দেখানো হলো, যেমন মিথেনকে অক্সিজেনে দহন করলো। যেমন আমি তোমাদের বলিয়েছি মিথেন লাগবে না, এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি পেলাম। এই যে তোমরা মোটরসাইকেল ব্যবহার করো, অথবা যারা মানে এই যে মোটর কার বা মোটর সাইকেল বলতে কথা নেই, আমরা যে কার বা যে কোনো গাড়ি ব্যবহার হচ্ছে, ওখানে যে জ্বালানিটা ব্যবহার করা হয়, এই জ্বালানিটা একটা জৈব যৌগ। এগুলো পরে পড়াবো তোমাদের। এই জৈব যৌগ যখন ওখানে ইঞ্জিনে দহন হয়, দহন হওয়ার পরে দেখবা যে এই যে হয়তো কালো ধোঁয়া বের হবে, এখন কালো ধোঁয়া বের হচ্ছে না, এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়, যেগুলো কি হয় না, যেগুলো তোমার এখানে কোনো অবশেষ সৃষ্টি করে না, অর্থাৎ এটা বাতাসের সাথে উড়ে চলে যায়। এইটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগ জানার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা উপায়, যে জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না, কিন্তু অজৈব যৌগ সাধারণত জ্বলে না, মনে রাখবা। অজৈব যৌগ সাধারণত জ্বলে না, জ্বললে দহনের পর অবশেষ থাকে। দেখো জ্বললে দহনের পর অবশেষ থাকে। তো জৈব অজৈব যৌগের মৌলিক পার্থক্য কিন্তু এটি। আর এগুলো পড়বা ঠিক আছে, এগুলো সবগুলোই পার্থক্য, কিন্তু যদি কোনো কারণে কেউ তোমাকে বলে যে পার্থক্য লিখতে, একটা পার্থক্য লিখতে হবে, এই কথাটা লিখবা যে জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না। এই যেমন মিথেন প্লাস অক্সিজেন, এখানে মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হয়। এইটা আসলে বাষ্প, সাধারণভাবে লিখলাম। কিন্তু অজৈব যৌগ সাধারণত জ্বলে না, তবে জ্বললে দহনের পর কোনো অবশেষ থাকে না। এটা হচ্ছে জৈব অজৈব যৌগের পার্থক্য। অধিক গুরুত্বের সাথে পড়বে এগুলো।
যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন আমি তোমাকে বলি, যদি প্রশ্ন হয়, দেখো CH2OH মিথানল আর NaOH হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি এই দুটি যৌগের মধ্যে পার্থক্য লিখতে বলে, দেখো উভয়টাতে OH মূলক আছে, তথাপি এটা জৈব যৌগ, ওটাও জৈব যৌগ, তখন তোমাকে এই যে পার্থক্যের মধ্যে এই কথাগুলো আসবে। প্রথম সংজ্ঞায় বলবা এই যে কার্বন, অর্থাৎ মিথানল হচ্ছে কি, মিথানল হচ্ছে প্রথমে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন মানে মিথেন। হ্যাঁ, মিথেনের জাতক হচ্ছে মিথানল, মিথেনের জাতক হচ্ছে মিথানল, তাই এটি একটি জৈব যৌগ। আর অপর দিকে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি অজৈব যৌগ। এখানে সোডিয়াম, সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এই তিনটি মৌল সমন্বয়ে এই যৌগটি গঠিত হলো। তারপর সংযুক্তিতে কি বলবা, জৈব যৌগে কার্বন অবশ্যই থাকে, যেমন মিথানলে কার্বন অবশ্যই আছে, এখানে কার্বনের সাথে আর কি আছে, হাইড্রোজেন অক্সিজেন রইল, তাই এটি মিথানল একটি জৈব যৌগ। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডে কার্বন নেই এবং তার সাথে কি আছে, কার্বন মানে সোডিয়াম, অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠিত। তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুমি যদি না জানো, এটা নিয়ে কথা বলার দরকার নেই। এবার দেখো জ্বলন, তুমি যদি মিথানলের কথা বলো, এখানে বলবা মানে মিথানলকে দহনের পর কোনো অবশেষ থাকে না। এখানে মিথানল লিখে আমরা বিষয়টা একটু জেনে রাখি, এখানে মিথানল লিখে যদি তার সাথে অক্সিজেন দিয়ে, অক্সিজেনের উপস্থিতিতে মিথানলকে দহন করা হয়, এই একই যৌগ কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। অর্থাৎ মিথানলকে দহন করলে কোনো অবশেষ থাকবে না, তৈরি হবে কি জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড। আর বলবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড সাধারণত জ্বলে না, সোডিয়াম হাইড্রোক্সাইড সাধারণত জ্বলে না। এই কথাটা বলে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং মিথানলের মধ্যে পার্থক্য হয়ে যাবে। তোমরা খেয়াল করো, আমি জিনিসটা কিন্তু স্লাইডে দিই নাই, স্লাইডে লিখি নাই। তোমরা আমার মানে আমি যে বললাম এটা একটু গুরুত্ব সহকারে শুনে তোমার প্রশ্ন আকারে পড়বা, পরীক্ষা আসতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমি এখানে একটু লিখে দিই মিথানল, পার্থক্য। এখানে তোমরা আমি লিখে দিলাম, তো তোমাদের স্মরণে আসবে। অর্থাৎ এখানে বিশেষ করে জৈব জৈব যৌগের পার্থক্যের মধ্যে এই মিথানল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের পার্থক্য আসতে পারে, অথবা এরকম প্রশ্ন হতে পারে অনুধাবনে। কিন্তু মিথানল ও সোডিয়াম হাইড্রোক্সাইড উভয়তে OH মূলক থাকা সত্ত্বেও তাদের মধ্যে মূল পার্থক্য কি, তোমরা এখানে যেভাবে বললাম আমি সেভাবে একটু লেখার চেষ্টা করবো। এরপর দেখো, আমার আজকে জৈব রসায়নের একটা জিনিস করবো, সেটা হচ্ছে জৈব যৌগ শ্রেণী বিভাগ। দেখো জৈব যৌগকে এই দেখো একটু করে বলি, আসলে জৈব যৌগের শ্রেণী বিভাগ এটাও একটা বিশাল ব্যাপার, কিন্তু আমাদের বইপত্রে এটা অনেক সংক্ষিপ্ত করে দিয়েছে। তো যাই হোক, আমরা এটুকুই পড়ি। দেখো প্রথমত জৈব যৌগ দুভাগে বিভক্ত। দেখো মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ বলা হয়, আর একটা হচ্ছে বদ্ধ শিকল বা বলরেখার যৌগ। প্রথম মুক্ত শিকল, যেমন ধরো সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো, তোমার মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ডেকেন যা আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দেখো এই যে ইথিন, প্রোপিন, বিউটিন মানে দুই কার্বন, মানে মাঝখানে দ্বিবন্ধন থাকলে এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একক বন্ধনগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মূলত এরা অ্যালিফেটিক যৌগ। এবার বলি বদ্ধ শিকল যৌগের মধ্যে, যেমন ধর বদ্ধ শিকল যৌগগুলো আবার দুই ভাগে বিভক্ত। এখানে লিখে দিলে কার্বোসাইক্লিক
আর হেটারোসাইক্লিক। দেখো কার্বোসাইক্লিকের অর্থ হচ্ছে চক্রের মধ্যে কার্বন থাকবে। কার্বোসাইক্লিকের অর্থ হচ্ছে চক্রের মধ্যে কি থাকবে, কার্বন থাকবে। আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে চক্রের মধ্যে কার্বন থাকবে কিন্তু একটি ভিন্ন পরমাণু থাকতে পারে। ভিন্ন পরমাণু থাকলে, চক্রের মধ্যে কার্বন ছাড়া ভিন্ন পরমাণু থাকলে সেটা হবে হেটারোসাইক্লিক যৌগ। তাহলে এবার কার্বোসাইক্লিক যৌগের এক্সাম্পল হচ্ছে, যেমন অ্যালিসাইক্লিক যৌগ একটা এক্সাম্পল দিয়েছে। কার্বোসাইক্লিক যৌগ আবার দ্বৈত বিভক্ত। অ্যালিসাইক্লিক যৌগ যেমন ধরে দেখো সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন CH2CH2CH2, এটা একটা ত্রিভুজে কেউ যদি বলি রসায়নের ভাষায়, যেমন আমি একটা ত্রিভুজ আঁকলাম, তোমাকে যদি বলে এটা কি, এটা তুমি রসায়নের ভাষায় ত্রিভুজ বললে হবে না, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখানে কর্নারে কার্বন আছে এবং তার সাথে দুইটি হাইড্রোজেন আছে, তোমাকে বুঝে নিতে হবে। এরপর দেখো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ মানে কার্বোসাইক্লিক যৌগ দুই ভাগে বিভক্ত, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ যেমন বেনজিন, বেনজিন এগুলো নিয়ে পরে বিশদ আলোচনা হবে। তারপর দেখো হেটারোসাইক্লিক যৌগ, চক্রের মধ্যে কি থাকবে, কার্বন ছাড়া ভিন্ন পরমাণু থাকলে সেটা হয় হেটারোসাইক্লিক। এবার হেটারোসাইক্লিক যৌগটা দুই ভাগে বিভক্ত, হেটারো অ্যালিসাইক্লিক। দেখো কেন হেটারো অ্যালিসাইক্লিক, এই অ্যালিসাইক্লিক যৌগের এই কার্বন যেটা আছে, দেখো এই কার্বন যেটি এই জায়গায় যদি তোমার কি হয়, এই জায়গায় যদি অক্সিজেন হয়, তখন কার্বনের স্থলে অক্সিজেন হলো, তাহলে ভিন্ন পরমাণু হলো, সেজন্য এটা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সিল ইথেন। এবার হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক যৌগের এক্সাম্পলটা দেখো, এটাও একটা অ্যারোমেটিক যৌগ আসলে। হেটারো অ্যারোমেটিক কেন অ্যারোমেটিক এগুলো পরে পড়াবো। তো এখানে এই দুইটা বিন্দু দিলে ভালো হয়, দুটি ইলেকট্রন হবে, নিচেও দুইটি ইলেকট্রন হবে। তো এখানে দেখো এই হেটারো অ্যারোমেটিক যৌগ, এখানে চক্রের মধ্যে দেখো কার্বন ছাড়া ভিন্ন একটি পরমাণু রইল, এই জন্য এটা হেটারো অ্যারোমেটিক যৌগ। তবে হেটারো অ্যারোমেটিক যৌগের একটা এক্সাম্পল তোমরা শুনে রাখো, একটা এক্সাম্পল হতে পারে পিরিডিন। এই পিরিডিনটা এইভাবে আমি একটু এখানে দেখাচ্ছি, দেখো তোমরা পরে আমরা পড়াবো এগুলো ইয়েতে এক্সাম্পলে। এই দেখো এটা যদি বেনজিন হয়, এই নাইট্রোজেন থাকলে এটা হবে পিরিডিন। এটা 6 কর্নার, এটা আঁকা ঠিক হয়নি, তবে এটার নাম পিরিডিন। পিরিডিন 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 খেয়াল করবে। তাহলে হেটারো অ্যারোমেটিক যৌগ, এটা পিরিডিন। তাহলে আমরা আজকে যা পড়ার কথা ছিল মোটামুটি একটু পড়লাম। তো আগামী দিন তোমাদের আমি এই জৈব রসায়নের আরেকটি এবার পর্যায়ক্রমে যাব, তোমাদের সিরিয়াল করে পড়াবো। তো তোমরা এই যা পড়ালাম একটু ভালো করে পড়বে। আশা করছি সকলে বাসায় তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমরা যা পাঠদান করছি এগুলো মনোযোগ সহকারে পড়াটা করবে। আজকে আর পড়ালাম না, আমার ক্লাস এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।